তাহলে একটু নতুন কথা বলি মেজ ঠাকুরপো। যখন আমি প্রথম বিয়ে করে এ বাড়িতে এলাম, তুমি তখন পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছিলে, টাকা পয়সা ছিল না। আমার সব গয়না বেচে তোমার প্লেনের টিকিটটা কাটা হয়েছিল। আজ বলতাম না, কিন্তু সব সময় আমাকে শুনতে হয় আমরা কিছু করি না, আমরা কিছু করি না। তাই বাধ্য হয়ে আজকে এই কথাটা বললাম। স্যাক্রিফাইস করেছো বৌদি, তবে আমি কি কম স্যাক্রিফাইস করেছি? এই এতদিন ধরে তুমি, দাদা, তোমার মেয়ে, এই দায়িত্বগুলো কে পালন করেছে? খাওয়া দাওয়া সহজ কি? সেই জন্য তোমার কাছে আমরা ঋণী মেজ ঠাকুরপো। হ্যাঁ, তুমি সংসারে অনেকটা দায় নাও, কিন্তু আমার স্বামীও বেকার নয়, রোজগার করে। আর যতটুকু রোজগার করে পুরোটাই সংসারে দেয়। আমরা যদি আলাদা থাকতাম, আমাদের খাওয়া খরচাটুকু ঠিকই চলে যেত। কিন্তু যেহেতু এটা আমাদের সংসার, আমরা কেউ কারোর দয়া বেছে নিই মেজ ঠাকুরপো। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেটা শুধুমাত্র তুমি করতে পারো, আর কিছু কিছু কাজ আছে শুধুমাত্র আমি করতে পারি, তুমি নও। কাদের এসব কথা বলছো বড় বৌদি? যাদের চোখ থাকতেও চোখ নেই, দেখেও কিছু দেখে না, তাদের এসব কথা বলে কোনো লাভ আছে? তবে তুমি চিন্তা করো না, এরকম চিরদিন যাবে না বড় বৌদি, আমাদেরও দিন আসবে, তুমি চিন্তা করো না। বড় বড় কথা ছোট, বড় বড় কথা। এখানে কোনো কথা বলার তোর অধিকারই নেই। যে মিথ্যেবাদী, এইটুকু বলতে পারে না যে ওই দিন রোশনাই আর বাচ্চা ঠিক কোথায় গেছিল, তার এই পরিবারের মধ্যে কথা বলার তো অধিকারই নেই। তুই আমাদের চিট করেছিস, ইয়েস, চিট করেছিস। আর আমার তো সন্দেহ হয়, আমার মনে হয় তুই চাসই না যে বাদশাহ আর গরিমার মধ্যে একটা রিলেশন তৈরি হোক, তাদের বিয়ে হোক, ওরা সুখে শান্তিতে সংসার করবে। তোমরা হয়তো বোঝো না মেজদা, কিন্তু আমার বিশ্বাস বাদশাহ আর গরিমা খুব ভালো করে বোঝে আমি ওদের কতটা মঙ্গল কামনা করি। ছোট পয়সার দিক থেকে গরিব হতে পারে, কিন্তু আদর্শের দিক থেকে কিন্তু অনেকটা ধনী, তোমাদের সবার থেকে বেশি। আজও কিন্তু আমি আমার বাবার পথেই চলেছি। মিথ্যে বলছো তুমি, তুমি ভুল রাস্তায় চলছো ছোটু। আরে ছাড়ো না তনুশ্রী, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও তো স্পষ্টভাবে ইঙ্গিতে জানিয়ে দিয়েছে যে ও আমাদের সাথে কোনো কথাই শেয়ার করবে না। ও তো ক্লিয়ারলি বলে দিয়েছে যে ও কাদের সাথে থাকবে, কাদের সাথ দেবে। আজকের দিনটা ছাড়ো না, আজকের সাথে ভালো দিন। আমরা সবাই মিলে বাদশার অফিসে প্রোগ্রাম দেখতে যাব, গরিমার নাচ দেখতে যাব, আর তোমরা সবাই। মা, ও মা, বলি তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার শুনি? তুমি আমাকে একটা কি জামা পরতে দিয়েছো? আমি এই জামাটা পরে গান গাইবো? কি বাজে জামা! ইস, তোমাকে বলেছিলাম না আমাকে একটা নতুন ড্রেস কিনে দিতে। শোনো, তুমি যদি আমাকে নতুন জামা না দাও, তাহলে আমি যাবো না, আমি গানও গাইবো না। এই পচা জামাটা আমি পরবো না। আচ্ছা আচ্ছা, জানিয়ে দাও তনুশ্রী, বাচ্চাকে জানিয়ে দাও। ওই সুপারিশ করে ওর নামটা দিয়েছিল না অফিসে, ওকে জানিয়ে দাও যে ও আর গান গাইবে না, গান গাইতে চাইছে না। দেখেছো ছোট, কি একটা পচা জামা দিয়েছে, আমি এটা পরবো না। হ্যাঁ, তা যাবে কেন? এক্ষুনি যদি কোনো জায়গায় খাবারের নেমন্তন্ন থাকতো, দেখতে নতুন পুরনো যা জামা আছে সব পরে চলে যেত। খাবারের কথা শুনলে তো আর কোনো তালগান থাকে না ওর। মা, নিজের মেয়েকে বোঝাও। এখন লাস্ট মোমেন্টে ও যদি বলে যে যাবে না, তাহলে তো বাদশার আর কোনো মান সম্মান থাকবে না। এটা নিয়ে কার মাথা ব্যথা আছে? আসলে বাচ্চা না খুব বোকা, ও জানেই না এত বড় একটা প্ল্যাটফর্ম
কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না। বাদশা আমাদের জন্য অনেক কিছু করেছে, ওর বোনের জন্য অনেক কিছু করেছে। দরকার পড়লে ওর ডেড বডি যাবে, কিন্তু বাদশাকে নিরাশ করবে না। বড় মা, কি হয়েছে বলো তো তোমার? তুমি মিনিকে নিয়ে এই ধরনের কথা কেন বলছো? মিনি, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। কখনোই না, এই জামাটা পরে আমি কিছুতেই গান গাইতে যাব না, কিছুতেই না। এই মিনি, কে দেখবে তোমাকে ওখানে? এখন শুধু শুধু একটা নতুন জামা কিনে টাকা খরচ করার কি হয়েছে? দেখেছিস কিরকম পাতি হয়েছে? কেন শুনি? তোমার সমস্যাটা কোথায়? তোমার পয়সা খরচ হচ্ছে নাকি? আবার তুমি বাজে কথা বলছো? কতবার বারণ করেছি? মিনি, এরকম করে বলতে নেই। তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো যে সবাই তোমাকেই দেখবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এই, তুই আমার সঙ্গে যাবি তো? এই চুপ, বকর 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 বকর। তুমি যাবে আর আমি তোমাকে টিভিতে দেখব। 9:30 আবার গেস্ট আসবে, খাওয়া দাওয়া যেন রেডি থাকে। 19 থেকে 20 হলে কিন্তু আমি সব ঠিক থাকবে, আমি যেভাবেই হোক আমি সব রেডি করে দেবো। তা করেই যদি দেবে তাহলে সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও না, রান্নাঘরে যাও। শ্যাম, শ্যাম। হ্যাঁ বলছি বৌদি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ বলুন। আজ বাড়িতে কিছু গেস্ট আসবে, সেটা মনে আছে তো? হ্যাঁ এই মেয়েটার হাতে হাতে তুমি কাজ করে দেবে। দাদাবাবুর অফিসে ফাংশন আছে, আমরা সেখানে সবাই যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবো যদিও, রান্না বান্না যেন সব হয়ে যায় সময় মতো। আচ্ছা ঠিক আছে। রোশনাই, শরীর ভালো আছে তো? হ্যাঁ বড় মা, ভালো আছে। শরীর ঠিক না থাকলেই বা কে ওকে ছুটি দিচ্ছে এ বাড়িতে? তুই যা, যা। রোশনাই, যা তাড়াতাড়ি কাজ সেরে নাও। অবাক লাগে ছোট, যার নিজের জীবন অন্যের দয়ায় চলে সে আবার অন্যকে দয়া দেখাচ্ছে। খুব মজা পাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে তোমরা কি এখনো এটা বুঝতে পারছো না যে এই মেয়েটা আমাদের কতটা ক্ষতি করতে চাইছে। কালকে সুইসাইডের নাটক করলো আর তোমরা এখনো ওকে বাঁচানোর জন্য কথা বলে যাচ্ছ। আমাদের না খুব কপাল ভালো যে কাল ডিউটিতে ডক্টর ঘোষ ছিলেন। সেটা যদি না হতো তাহলে আজকের খবরের কাগজে আমাদের ছবি বেরোতো। আমার মান সম্মান পুরো মাটিতে মিশে যেত, এইটুকু আমি বুঝি। আমাদের সম্মান নিয়ে আর কে মাথা ঘামাচ্ছে বলো? আমাদের সম্মান নিয়ে তো শুধু আমাদেরকেই ভাবতে হয়, আর তো কাউকে নয়। মেজো, তুই যখন এত কথা বললি তখন তোকে একটা কথা বলি। ওর সঙ্গে যদি খারাপ ব্যবহার না করা হতো, ও কি তাহলে সুইসাইড করার চেষ্টা করতো, নাকি আমাদের এখানে দাঁড়িয়ে এত আলোচনা করতো? খবরদার বর্দি, আমি আর একটা কথাও জানতে চাই না। রোশনাইয়ের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে সেদিকে তোমার চোখ যাচ্ছে, তাই না? আর রোশনাই যে আমাদের কত বড় ক্ষতি করছে, দিনের পর দিন আমাদের সর্বনাশ করে যাচ্ছে, বাদশার সঙ্গে গরিমার সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে, সেদিকে তোমার চোখ যাচ্ছে না। সেটা তুমি দেখতে পাচ্ছ না? না বলো, উত্তর দাও আমাকে, বলো। এই কেন বলছো আমার মায়ের সঙ্গে এরকম করে কথা? হ্যাঁ, একদম বলবে না আমার মায়ের সঙ্গে এরকম করে কথা, বলে দিলাম, একদম বলবে না তুমি। এত বড় সাহস! মেজো কাকামণি, মেজদা, रोशनाई।